মাঝে আর একদিন, আর তারপরে ভোটের ফল কার হাতে যেতে চলেছে পশ্চিমবঙ্গের রাশ। আর এরই মধ্যে জেলায় জেলায় বেনজির ছবি দেখা গেল স্ট্রং রুম ঘিরে। এবার আপনাদের সামনে রাখবো যে কাউন্টিং এজেন্ট প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কি বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী, একেবারে দেখাবো আপনাদের। কিন্তু তার মধ্যেই জানিয়ে রাখি, কাউন্টিং কর্মী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল তৃণমূল। একের পর এক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। কিন্তু আপনারা জানেন, গত দুদিন ধরে একেবারে যে শব্দটা প্রথমেই ব্যবহার করলাম, যে বেনজির ছবি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা কেন্দ্রবিন্দুতে স্ট্রং রুম। ব্যালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে দেখুন, আপনাদের সামনে রেখেছি ভোর রাতে কতটা উত্তেজনা ছড়িয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। ভোরে 8টি ব্যালট বক্স ঢোকানো হয়েছে এমন ঘরে যেখানে সিসিটিভি নেই, এই অভিযোগ তুলেই সরব হয়েছে তৃণমূল। আর এই নিয়ে ভোর রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে বেশ কিছুটা উত্তেজনা দেখা যায়। গত দুদিন ধরে যে ছবিটা আপনারা দেখেছেন, বিভিন্ন স্ট্রং রুম নিয়ে আগলে রয়েছে তৃণমূল এবং বিজেপি। এইবার এই যে ছবি আপনারা দেখছেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা। আপনারা পোস্টাল ব্যালটটা যে ঢোকালেন, ওখানে ক্যামেরা কোথায়? আর শুধু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নয়, অর্থাৎ কলকাতা থেকে জেলা একাধিক ছবি উঠে এসেছে এই স্ট্রং রুমকে ঘিরে উত্তেজনার ছবি। ক্যামেরাটা কোথায়? আপনারা সেই রুমে ক্যামেরা দেননি কেন? ও দাদা, আপনার কাজটা কাজ, আমাদের কাজটা কাজ না নাকি দাদা? শুনতে পাচ্ছেন না? মাঝে আর একটা দিন, সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনা। তার আগে একাধিক জেলায় স্ট্রংরুম নিয়ে শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশ বাড়ছে উত্তেজনা। আসো আসো, এই গেটে আসো, 4 নম্বর গেটে আসো। খোলো 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 গেট খোলো। এ ছবি উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজের। এখানেই বারাসাত, দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, শনিবার সকালে প্রায় 17 মিনিট ধরে সিসিটিভি ফুটেজের ডিসপ্লে মনিটর বন্ধ ছিল। এই অবস্থায় উপস্থিত তৃণমূল কর্মীরা গেট ঠেলে ভিতরে ঢুকতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই গেট খুলছে না দাদা? কেন গেট খুলবে না দাদা? খুলুন খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগরের তৃণমূল প্রার্থী। 8:05 পরে 8:08 নাগাদ সেই গ্রুপে আমার কাছে একটা মেসেজ আছে, জানালো যে এটা বন্ধ আছে। আমি সেটাকে অবজারভারকে জানাই, আরোকে জানাই, ডিএম কে জানাই। 17 থেকে 18 মিনিট ব্ল্যাক আউট ছিল। কিন্তু এটা হবে কেন? টিভি 24 ঘন্টা খোলা থাকে, হলো কেন? ওরা কৈফিয়ত দিচ্ছে। আপনাদের লোককে ঢুকতে দেওয়া, বাধা দেওয়া হচ্ছিল। টিভি বন্ধ কে করলো? কতগুলো টিভি বন্ধ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত চাই, এবং আমরা পূর্ণাঙ্গ ফুটেজ দাবি করেছি। আমরা মনে করছি ষড়যন্ত্র আছে। দায়িত্বপ্রাপ্ত এই আরোর দাবি, ডিসপ্লে মনিটরে সুইচ অফ থাকায় কিছু সময়ের জন্য ফুটেজ দেখতে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুইচ অফ করলো কে? পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। ডিসপ্লে মনিটরে যে 17 মিনিটের ফুটেজ দেখা যায়নি, পরে তা বিভিন্ন দলের প্রতিনিধিদের দেখানো হয়। কমিশন সূত্রে খবর, কিছু সময়ের জন্য সিসি ফুটেজের ডিসপ্লে মনিটরের প্লাগ কেউ খুলে নেয় বলে খবর আসে। তবে যে আশঙ্কা করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম ও গলসি এই 5 কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। বিজেপির তরফে দেওয়া সেখানকার এই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিল্ডিং এর দেওয়াল বেয়ে ছাদে উঠছেন একজন, অন্ধকারে ওপাশে দাঁড়িয়ে রয়েছেন আরেকজন। ভেতরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। এবার কি ভাঙছে না ভাঙছে আমরা কি করে জানবো? আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভেতরে সে 1 ঘন্টা ধরে আওয়াজ হয়ে যাচ্ছে, ঢক 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 করে বিকট শব্দ আসছে। সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সিসি ক্যামেরা যদি লাগানোর হয় তা দিনের বেলাতে লাগান, রাত্রিরে কেন রাখাচ্ছেন? আমরা এখানে সকাল থেকে দেখলাম যে আউসগ্রামের সিসিটিভি যেখানে স্ট্রং রুমে মনিটরিং যে সিসিটিভি রুম করা হয়েছে, যে 3:45 থেকে 3:47 অ্যাপ্রক্সিমেটলি এই টাইমিংয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে।
দুই দলের অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচনী দপ্তরের তরফে জানানো হয়েছে গণনার ঘরগুলিতে এসি এবং সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে, তাই জন্যই কর্মীরা ছাদে উঠছিলেন কাজ করতে। এই বিষয়ে সমস্ত তথ্য প্রত্যেক দলের প্রার্থীকে দেওয়া হয়েছে। এদিকে কালনা কলেজের স্ট্রংরুমের বাইরে সারা রাত বসে রইলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। নির্দেশ দিয়েছেন মমতাজি ক্যান্ডিডেটকে রাত জাগতে হবে, স্ট্রংরুম পাড়া দিতে হবে, সিসিটিভিতে নজর রাখছি। দরজা চলছে, এবার দেখার 4 মে কার রেজাল্ট স্ট্রং হয়। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতেই কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, কি এমন জায়গা তৈরি হলো যেখানে এই স্ট্রংরুম নিয়ে এত ভয়, এত আশঙ্কা? বিরোধীরা একেবারে এই জায়গা থেকেই বলছে যে তৃণমূলের ভয় রয়েছে এর পেছনে, যেখানে স্ট্রংরুম আগলে বসে থাকছে তৃণমূল। না, আগলে তো বসে থাকা আমার গণতান্ত্রিক অধিকার, আর যেখানে নির্বাচন কমিশনেরই নিয়োগটা বেআইনিভাবে হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে হয়েছে, আর ভোট চোর দেশের সরকার এবং নির্বাচন কমিশন চালাচ্ছে, যারা সারা বিশ্বে ভোট চোর হিসেবে স্বীকৃত, তো সেখানে তো আশঙ্কা করা খুবই স্বাভাবিক। এবং আমি একটা জিনিস বলি যে তোমরা একটু আগে খবর দেখালে যে সুপ্রিম কোর্টে নাকি কি হয়েছে, এখন প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের এই 2026 সালে র্যাঙ্কিং হচ্ছে 180টা দেশের মধ্যে 157। এখন এই খবরগুলোর তাতে কোনো অবদান আছে কিনা আমি জানি না, তবে আমি যেটা বলতে পারি যে সুপ্রিম কোর্টে আমাদের যে দাবি ছিল যে রাজ্য সরকারি কর্মচারী রাখতে হবে, যেটা আমরা বলেছিলাম, তারাই যে 13 তারিখের বিজ্ঞপ্তিতে তারা বলেছিলেন, এবং যে অবজারভার তারা রেখেছেন তারা সকলেই কেন্দ্র সরকারি প্রতিনিধি। তো সুতরাং রাজ্য সরকারের প্রতিনিধি থাকতে হবে, সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে 13 তারিখের বিজ্ঞপ্তি অনুসারে। তো এই যে নাকি আমাদের ধাক্কা টাক্কা, এইগুলো বিকৃত খবর, দয়া করে আমার মনে হয় দুটো সাইডেরই প্রকৃত খবরটা দেখানো উচিত, অন্তত হেডলাইনে, যাতে কোনো এক পেশা খবরের ভেতরে না তো দুটো পক্ষই আছে, তোমাদের খবরও দেখলাম, কিন্তু তার হেডলাইনে যে এক পক্ষকে তুলে ধরাটা, এটা প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমাদের পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে বলে আমার ব্যক্তিগত মত। তো এবার বলে রাখি যে এইসব আছে, তো আমি তো বিজেপিকেও দেখলাম এই অভিযোগ করতে। তো বিজেপি যদি অভিযোগ করে তাহলে কি বিজেপি শঙ্কিত? বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে, এবং আমি বলতে পারি যে বিভিন্ন দল এই অভিযোগ করছে, তাহলে বিজেপি করলো কেন অভিযোগ? এই যে তোমরা এই যে ছাদ দিয়ে ঢোকা নিয়ে তো তোমরা বললে বিজেপি অভিযোগ করেছে, তাহলে বিজেপি অভিযোগ করছে কেন? নির্বাচন কমিশন এমন কর্মকাণ্ড তারা করেছেন বিগত 6 মাস ধরে পশ্চিম বাংলাতে, তো সাধারণ বাঙালির আস্থা তারা অর্জন করতে পারেননি, আগেকার যে আস্থা ছিল সেটাও হারিয়ে গেছে। তো এইটা নিয়ে তাদের পর্যালোচনা করছে। আর বাংলার ভোটকে তৃণমূল কংগ্রেস তাদের শেষ রক্তবিন্দু দিয়ে আগলাবে, মানুষের ভোটাধিকার থেকে শেষ এই ইভিএম বক্সে যে ভোট মানুষ দিয়েছে ন্যায্যভাবে, এটা তো আমাদের স্বীকৃত ঘোষিত নীতি। আমার নেত্রী বলেছেন, আমার নেতা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো সুতরাং আমরা সেই মতে কাজ করছি। একটাও ভোট চোর মহারাষ্ট্রতে চুরি করে বেরিয়ে গেছেন, হরিয়ানাতে বেরিয়ে গেছেন, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লিতে চুরি করে বেরিয়ে গেছেন। বাংলা হবে না। এই মাটি কিন্তু মুঘল তাড়িয়েছে, এই মাটি ব্রিটিশ তাড়িয়েছে, এই মাটি পাকিস্তানিদের তাড়িয়েছে, এই মাটি এই ভোট চোরদেরও তাড়াবে। একদম। কৃষাণু, কে কাকে তাড়াবে, কে যাবে, কে থাকবে, আর কয়েক ঘন্টা বাকি। শুরুতেই যেটা বলছিলাম যে মাঝে আর একটা দিন, তারপরেই সোমবার জানা যাবে ফলাফল যে পশ্চিমবঙ্গের রাশ কার হাতে থাকবে। এবার সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমরা একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু কৃষাণু যেহেতু উল্লেখ করলে এই জন্য বলে রাখি, সবার উপরে বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট যা যা অবজারভেশনে, পর্যবেক্ষণে যা যা বলেছে তা আমরা একেবারে পূর্ণ আকারে সেটা প্রকাশ করেছি, সেটা দেখিয়েছি। তা কৃষাণুর পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি এই প্রসঙ্গে ওফেলিয়ার কাছে আসবো, ওফেলিয়া সিনহার কাছে, বিজেপির প্রতিনিধি, যে যেখানে তৃণমূল বলছে যে বিজেপি এমন অবস্থা তৈরি করে রেখেছে যেখানে যে জায়গা থেকে তৃণমূলকে এরকম স্ট্রংরুম আগলে বসে থাকতে হচ্ছে, উদ্বেগ প্রকাশ করছে তৃণমূল। শুনুন, হেরে যাচ্ছে সেটার আগে একটা পটভূমিকা রচনা করতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখে শুরু করেছেন। আমার হোর্ডিং খোলা হচ্ছে, ব্যানার খোলা হচ্ছে। এত বড় সাহস কার ছিল? উনি কোনোদিন দেখেছেন এতবার ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 7টা থেকে ঘুরে বেড়াচ্ছেন বুথে বুথে? উনি হেরে গেছেন, ওনার দল হেরে গেছে, তার পটভূমিকা রচনা হয়েছে। প্রত্যেককে এখন বলা হচ্ছে চুরি হয়ে যাচ্ছে সব, আদৌ কিছু চুরি টুরি হচ্ছে না। ইলেকশন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন, সব দলের ক্ষেত্রে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছেন। সেখানে ওনারা কোর্টের কাছে ধাক্কা খেয়েছেন, মানতে রাজি নন। ওনারা
যেখানে যেখানে গেছেন সেখানেই মুখ থুবড়ে পড়েছেন। এবার 4 তারিখে পশ্চিমবঙ্গবাসী মুখ থুবড়ে ফেলে দেবে, সেটা জানেন এনারা, তাই এখন স্ট্রং রুম নিয়ে বেশি স্ট্রং হওয়ার চেষ্টা করছেন। আদৌ সেটা বলবৎ হবে না, কারণ ওনারা জানেন, আমি প্রত্যেকটা জায়গার কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষা বলে দিচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি হেরে বসে আছেন, তার দল হেরে বসে আছে। নইলে তিনি একথা বলেন যে 200-300 ভোটের যদি দেখেন তফাৎ, তাহলে কিন্তু আপনারা আবার চাইবেন পুনর্গণনা চাইবেন, ওখানে বসে বসে রিপোর্ট, আবার ওনা বলছেন যে আমাদের ওখানে রিকাউন্ট চাইতে হবে। তাহলে বুঝতে পারছেন ওনারা বহু বুথে হারছেন, পরিষ্কার হারছেন, এবং তখনই বলছেন যে ওদের যে ক্যাডাররা থাকছে ওখানে কাউন্টিং এজেন্ট, তাদের বলে দিচ্ছেন সতর্ক করে যে আপনারা ওখানে হাঙ্গামা শুরু করে দেবেন, আপনারা ওখানে তুলকালাম করবেন। আগে থেকে অশান্তি পাকানো গুন্ডা রাজ চলেছে, এবারে সেন্ট্রালের কর্মচারীরা ওনাদের গুন্ডাগিরি চলবে না, ওনারা বুঝে গেছেন, তাই এখন 200-300 ভোটের ফারাকের কথা বলছেন। আসলে ওটা পেছনে, পর্দার পেছনে, যেটা অন স্ক্রিন নয়, অফ স্ক্রিন, ওনারা বলছেন যতটাই পার্থক্য হোক ওখানে হামলা করে আবার বলবেন যে রিকাউন্ট করা হবে, কারণ ওনারা প্রত্যেক জায়গায় হেরে হেরে বসে আছেন। এটা 4 মে হাড়ে হাড়ে বুঝবেন এনারা সবাই। আর ওনারা বলছেন এখানে লোক ওখানে লোক, আমরাও তো বলছি অনেক জায়গাতে আমরা দেখছি তো এখনো পর্যন্ত যে কাজ ওনারা করতে চাইছেন, ওনাদের লটবহর যে লোকজন রয়েছে তাদেরকে ঠেলে দিচ্ছেন গেটের কাছে, গেটের ভেতরে বেআইনিভাবে ঢুকিয়ে দিচ্ছেন, কি না তারা পাহারা দেবে। কিন্তু সবচাইতে ভালো দেখিয়ে দিল মানুষ, জনগণ দেখিয়ে দিয়েছে যেভাবে মাটিতে বসিয়েছিল এসএসসির সমস্ত চাকরি প্রার্থীদের, অন্যান্য যারা সব রাস্তায় বসেছিল আশাকর্মী থেকে, আজ দেখুন তারাই বসে রয়েছে রাস্তায়। ওফেলিয়া যে যে প্রসঙ্গগুলোর, অর্থাৎ যে যে ইস্যুর কথা বলছে সেই ইস্যুগুলোর আদৌ প্রভাব পড়ে কিনা নির্বাচনে, সেটা তো ভোটের ফল হবে বলে দেবে, কেননা ইতিমধ্যেই মানুষ তার মতামত প্রকাশ করেছে। কিন্তু দেবাশিসদার কাছে আমি আসবো। দেবাশিসদা, দেখুন লোডশেডিং প্রসঙ্গটা সেই নন্দীগ্রামের পর্বের পরপর বারবার ঘুরে ফিরে এসছে। তৃণমূল এখানে বারবার দাবি করে যে লোডশেডিং করেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের নিয়ে একবারে এজেন্ট যে ছিল, কাউন্টিং এজেন্ট, তাদের নিয়ে যে ভার্চুয়াল বৈঠক ছিল তাতে বার্তা দিয়েছেন, বলছেন যে 10 সেকেন্ডের জন্য লোডশেডিং যেন না হয় দেখবেন, তাহলে মেশিন বদলে দেবে ওরা। দেখো, এখানে এই সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা শুধু কথা বলছি। আগের পর্বের আলোচনার মধ্যে যেহেতু একটা কোর্ট রেফারেন্স এসছে, বন্ধু শিষ্যেন্দু ওখানে রয়েছে ভালো জানে, নির্বাচন কমিশনের যে লাস্ট সার্কুলার 2023-এর সার্কুলার, আমরা যদি শুধুমাত্র সেটা দেখি, সেখানে এবারের জন্য নয়, চিরকালের জন্য নির্বাচন কমিশনের যে সমস্ত মৌলিক সার্কুলার রয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে 5টা অংশ থেকে মানুষ নিয়ে নির্বাচন প্রক্রিয়াটা সংগঠিত করা সারা দেশের জন্য। কি কি জায়গা বলা রয়েছে? স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং, ব্যাংক, এলআইসি, এটসেট্রা। ফলে আলাদা করে এই 5টা কম্পোনেন্টের মধ্যে থেকে কোনো একটা কম্পোনেন্ট নিয়ে হইচই কোর্টে গিয়ে চর্চা করা কেন হয়েছে বলতে পারবো না, কারণ এগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাজে এবিসি বলতে যা বোঝায় সেই বেসিক সার্কুলারের বিষয়বস্তু, সেটা আজকে বিচারের ব্যবস্থায় চলে গেছে। একটা জানবার জন্য মানুষকে এটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বামপন্থী দলগুলো চিরকাল এই রাজ্যে গত 15 বছরে বিভিন্ন নির্বাচনে এই যে ব্যালট বক্স প্রোটেকশন, ব্যালট বক্স চুরি করা, মানুষের ভোট চুরি করা, ব্যালট পেপার খেয়ে ফেলা, এই যে অভিযোগগুলো তুলতো, আজকে দেখা যাচ্ছে অ্যাবসলিউটলি তো আমরা দেখেছি, এটা কোনো কাল্পনিক বিষয় নয় যে কিভাবে গণতন্ত্র আমাদের রাজ্যে পঞ্চায়েত স্তর থেকে প্রতিটি নির্বাচনে যেভাবে বারবার করে হত্যা হয়েছে সেটা আমরা দেখেছি। এবার নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের কিছু জায়গা এক্সেস আছেন, সেটা সমালোচনা সবাই করবে, এসআর এর নাম বাদ যাওয়া থেকে, কিন্তু এখানেই তো প্রশ্ন উঠছে, এখন স্ট্রং রুম ঘিরে যে আশঙ্কা, যে উদ্বেগের ছবিটা দেখা যাচ্ছে, সেই ছবিটা যদি, এই আশঙ্কা, এই উদ্বেগের জায়গাটা যদি তখন এই ব্যালট বক্সকে ঘিরে থাকতো পঞ্চায়েত ভোটে, তাহলে হয়তো আমাদের সেই হিংসার ছবিটা দেখতে হতো না এবং ভয়ের ছবিটাও দেখতে হতো না। ব্যালট খাওয়ার যে একেবারে বেনজির ছবি আমরা দেখেছি। বেনজির শব্দটা যখন বললাম, প্রতীকদার কাছে আসবো। প্রতীকদা, এই ছবিটা তো আমরা সত্যিই দেখিনি গত কয়েক বছরের ভোটে, যে মুখ্যমন্ত্রী গিয়ে তিনি বুথ পাহারা দিচ্ছেন, তিনি স্ট্রং রুমে আগলে রাখছেন, শুভেন্দু অধিকারী তিনি নেমে পড়ছেন ময়দানে। আমি বলছি, স্ট্রং রুম ঘিরে যে সংঘাতের ছবিটা তৈরি হলো, কেন এই জায়গাটা তৈরি হওয়ার কারণটা কি?
দেখুন, দুটো রাজনৈতিক দলই বলছে তারা নাকি জিতে গেছে বিপুল ভোটে এবং 200-র ওপরে আসন পেয়ে গেছে, অথচ তাদের শরীরী ভাষা এবং কাজকর্ম বোঝাচ্ছে যে তারা এখনো মানুষের মনটা কোন দিকে এখনো জানেনই না। তারা ভাবছেন যে এই স্ট্রং রুমে কারচুপি করে হয়তো অন্য দল বেরিয়ে যাবে। আমার যদি মানুষের আস্থা থাকে, মানুষের ওপরে, মানুষের যে ভোট দিয়েছে তার উপরে আস্থা থাকে, আমি একটাই কাজ করতে পারি, নির্বাচন কমিশনকে চাপ সৃষ্টি করতে পারি যে আপনারা সম্পূর্ণ ব্যবস্থাটা সুন্দরভাবে আমাদের সামনে রাখুন, যে কোথাও ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া, কোথাও লাইট নিভে যাওয়া, এগুলো যেন না হয়। কিন্তু একে অপরের ওপরে দোষারোপ করে এই রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি ক্রমাগত, ভোটের সময় তো আমরা দেখলাম, ভোটের পরে এই 4টে দিনও সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির বাইরে থাকতে পারছে না পশ্চিমবঙ্গে। তার দায়িত্ব কিন্তু এই দুটো রাজনৈতিক দলকে নিতে হবে। তারা প্রত্যেকবার মানুষের মধ্যে এই আতঙ্ক সৃষ্টি করছে যে না, আপনাদের মতদানটা বিকৃত হয়ে যেতে পারে ইভিএম পাল্টানোর মাধ্যমে। এইটা কেন হবে? তারা ইলেকশন কমিশনকে বলুক যে আপনারা সুন্দরভাবে পাহারা দিন। একে অপরের ওপরে দোষারোপ করছেন, বিজেপি তৃণমূলকে, তৃণমূল বিজেপিকে। এইটা কেন হবে? যেখানে মানুষের মতদান এখন সংরক্ষিত, সুরক্ষিত, সেটা নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। তৃণমূল বিজেপি চাপানুতর এই নিয়ে তুঙ্গে এবং নিরাপত্তাও আরো জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ভোট গণনা মামলায় ধাক্কা খেল তৃণমূল। কি বলল সর্বোচ্চ আদালত, কি নির্দেশ দিল, দেখুন, তারপর আসছে আলোচনা। নির্বাচন কমিশনের দেওয়া 13 এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা কাজ করবে। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে তৃণমূলের করা মামলায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বিভাজন আসছে কোথা থেকে? শনিবারের শুনানিতে এই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। ফলে গণনা মামলায় হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেল তৃণমূল। This is the exclusive domain of Election Commission to ensure free and fair, peaceful election. Now, the Election Commission will have to take a call whom they will engage. Therefore, they have engaged the central government officials. There cannot be any basic ground to cause grievance of it. सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहां सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने यह कहा कि, और ये ऑर्डर है कि the election commission will follow the circular issued by them both in letter and spirit. সোমবার 294 বিধানসভা কেন্দ্রের গণনা হবে রাজ্যের 77টি কেন্দ্রে। সেখানে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে, এই প্রশ্ন তুলে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। কিন্তু সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শাসক দল। শনিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্টে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইতিমধ্যেই মাইক্রো অবজারভাররা রয়েছেন, এরপরও কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুপারভাইজার বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে? তিনি আর্জি জানান গণনায় রাজ্য সরকারি কর্মীদেরও রাখা হোক। এরপরে আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূলের আইনজীবীকে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। প্রশ্ন তোলেন, তারা যদি কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কাজ করেন, তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? গণনা কেন্দ্রে সমস্ত দলের এজেন্ট থাকবেন, তাহলে অসুবিধা কোথায়? বিচারপতি বলেন, কমিশনের কাছে কেন্দ্র রাজ্য উভয় পক্ষের কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার আছে। আদালতের আরও প্রশ্ন, নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেন, তাতে অসুবিধা কোথায়? এই মামলায় অপর বিচারপতি PS নরসিমহা প্রশ্ন তোলেন, রাজ্য হোক বা কেন্দ্র, এরা সবাই সরকারি কর্মী, এই বিভাজন আসছে কোথা থেকে? এদিনের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সমস্ত গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা রাজ্য সরকারের কর্মী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত জানিয়ে দেয়, এই মামলায় আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন 13 এপ্রিল যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেটা মেনেই তারা কাজ করবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল যেভাবে ইলেকশনকে, নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করতে চাইছিলেন, এতদিন তো নির্বাচন কমিশনের জন্য সেটা সম্ভব হয়নি। এবার কোর্টও সেটা আর সম্ভব হতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলকে। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুসারে কল্যাণ ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরছেন, দু গাল লাল হয়ে গেছে। আমরা তো চাই পুরো বিষয়টা স্বচ্ছ হোক, স্বচ্ছতা থাকুক, এবং প্রতিনিয়ত এই যে কাউন্টিংয়েতে এত মানুষ থাকে, কাউন্টিং এজেন্ট যেমন থাকে,
সুপারভাইজার থাকে, ওখানে পোলিং 3 জন আধিকারিক থাকেন। ঠিক আছে, আমরা সুপ্রিম কোর্টের যখন তারা রায় ঘোষণা করেছেন সেটাকে আমরা সে রায়ের বিরুদ্ধে তো বেশ কিছু বলার থাকে না, সেইভাবেই কাজটা হবে। সোমবার সকাল থেকে শুরু হবে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোট গণনা। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, এবারে ভোট নিয়ে যে একের পর এক মামলা হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি জল গড়িয়েছে, এটা কি খুব কাঙ্ক্ষিত ছিল? আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টের পর সর্বোচ্চ আদালতের আজকের এই রায়। আজকে কলকাতা হাইকোর্টে যেদিন মামলা হয়েছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের ঘরে, তিনিও কিন্তু সেই কথাই বলেছিলেন, যেটা প্রথম দিন থেকেই হয়ে আসছে, ইলেকশন কমিশন যে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের এখানে নিয়োগ করতে পারেন। যেখানে 324 নম্বরে অনুচ্ছেদে সংবিধানের বলা আছে যে ইলেকশন কমিশনের ভোটার তালিকার সংশোধনের ক্ষমতা আছে, তেমনি 326-এও প্রাপ্তবয়স্ক যারা ভোট দিতে পারবেন সে ক্ষমতাও ইলেকশন কমিশনের আছে। সেখানে আজকে বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি জয়মল্ল বাগচির করে তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন বিচারপতিদ্বয়। তেনারা বলেছেন যে রাজনৈতিক দলকে জিজ্ঞাসা করতে হবে নাকি যে এখানে কে নিয়োগ হবেন আর কে নিয়োগ হবেন না, সে নিয়ম তো নেই। আজকে যেখানে গণনার তদারককারী এবং গণনার সহকারী দুজনেই যে কেউ হতে পারেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারেন, রাজ্য সরকারি কর্মচারী হতে পারেন, আসলে তারা যে কোনো সরকারের কর্মচারী, এটাই বড় কথা। কেন্দ্র এবং রাজ্য সেটাকে আলাদা করে দেখার কোনো স্কোপ নেই। আজকে ইলেকশন কমিশনের আইনজীবীর কথায় এই উত্তরই দিয়েছেন বিচারপতিদ্বয়, এবং বিচারপতি জয়মল্ল বাগচি বারবার এই কথাটা বলেছেন যে এটা আসছে কেন, এই সন্দেহ আসছে কেন যে রাজ্য সরকারি কর্মচারীরা অন্য হবেন আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অন্য হবেন, এই ভেদাভেদটা আসছে কেন, কিসের জন্য এই ভেদাভেদটা আসছে? আজকে কাউন্টিং যেভাবে হোক সেটা স্বচ্ছ, সুষ্ঠু, যেমন শান্তিপূর্ণভাবে কিছুটা হলেও, যে আজকে এবারে আমরা ভোট দেখেছি, যে ভোটে আজকে বোমা পড়তো, যে ভোটে বন্দুক দেখা দিত, যে ভোটে আজকে মায়ের কোল ফাঁকা হতো, সেই জিনিসগুলো যে আজকে আমরা দেখতে পাইনি। আজকে কিছুটা অশান্তি হলেও অনেকটা শান্তিপূর্ণভাবে এবং স্বাধীনতার পর এতটা পার্সেন্টেজ ভোট সেটা মানুষ দেখেছে। সাধারণ মানুষ সেরকমভাবেই চায় যে ইলেকশন কমিশন সেটাই দেখাক যে গণনা যেন একদম সঠিক, সম্পূর্ণভাবে নিরপেক্ষ হয়। এইটাই আমরা চাই। এটা সাধারণ মানুষ প্রথম দিন থেকে চেয়ে আসছে, এবং এইভাবেই সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে আদালত সেটাও দেখিয়ে দিলেন যে কোনো ভেদাভেদ না করে, কারণ রিটার্নিং অফিসাররা প্রত্যেকে সরকারি, রাজ্য সরকারের কর্মচারী, সেটাও কিন্তু আদালত আজকে মনে করিয়ে দিয়েছেন যে নিরপেক্ষ প্রত্যেকে হবেন, সে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক আর রাজ্য সরকারের কর্মচারী হোক। সরকারি কর্মচারীদের নেওয়ার কথা ইলেকশন কমিশনের আজকে না, প্রথম দিন থেকে বলা আছে। আজকে 13ই এপ্রিলের যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই 13ই এপ্রিলের বিজ্ঞাপনের প্রেক্ষিতে আজকে মামলা করছেন। আজকে শনিবার এবং রবিবার সুপ্রিম কোর্ট খোলা থাকে না, স্পেশাল বেঞ্চে মামলা হয়েছে, একেবারে সেটাই ফলো করতে হবে। নির্বাচন কমিশন একেবারে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ একদম তাই ফলো করতে হবে, সেটা পরিষ্কার করে দিয়েছে। আমি এখানেই আসবো। দেখুন, শীর্ষেন্দুদা বলছিলেন ভোট পড়ার কথা, ভোটের শতাংশের কথা, সেটা যেমন নজির তৈরি করেছে। আজকে যে পুনর্নির্বাচন হলো ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমে, দুটো মিলিয়ে 15টা বুথে, সেখানে 87% ভোট পড়েছে। আমি এখানেই কৃষ্ণদাকে জিজ্ঞেস করবো, কৃষ্ণদা, রাজ্য সরকারি কর্মচারীদের, যেটা তৃণমূল বারবার মামলা করেছে এবং তারা যে অভিযোগটা করছে, রাজ্য সরকারি কর্মচারীদের যদি শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই যদি থাকতেন, তাহলে কি বাড়তি সুবিধা পাওয়া যেত? দেখো, কে সুবিধা পাওয়া সুবিধা না পাওয়া নয়, একচেটিয়ার কারুর একাধিকার করার অধিকার নেই। রাজ্য সরকারি কর্মচারী যেরকম আছে, কেন্দ্র সরকারি কর্মচারীও আছে, কিন্তু শুধুমাত্র যদি একটা কর্মচারী, এই রাজ্য সরকারি কর্মচারীরা ERO আছে, BEO আছে, তো তাদের তখন অবজেকশন কারা করেছিল যে রাজ্য সরকারের উপর আস্থা নেই, অবজারভার আনা হলো, রোল অবজারভার, স্পেশাল অবজারভার বহির রাজ্য থেকে আনতে হবে। তখন তো শীর্ষেন্দু দ্বারা প্রতিবাদ করেননি যে সরকারি কর্মচারী মানে সরকারি কর্মচারী। আমার পরিষ্কার এটাই অভিযোগ যে এখনো অবজারভার আছে যারা সবাই কেন্দ্র সরকারের প্রতিনিধি, তাহলে এই অবজারভাররা যখন আছে আলাদা করে কেন্দ্র সরকারের আবার কেন প্রতিনিধি থাকবে? আমি এক মিনিট আপনি বলবেন। আচ্ছা, পঞ্চায়েত ভোটের সময় বোধহয় মনে পড়ে না আপনাদের যে তখন একচেটিয়ার কথা, যে একচেটিয়া শব্দটা আপনি এখন ব্যবহার করেন, তখন তোমরা আছো,
তোমরা তো দেখিয়েছো যদি না, অন্যায় হয় থেকে কৃষ্ণ, একটা কথা 56টা ঘটনা কৃষ্ণ, আমাকে বলতে হবে, সবাই আমার সঙ্গে বললে 55 জনের বেশি মানুষের প্রাণ চলে গিয়েছিল। বিধানসভায় প্রত্যেকটা অতীতের নির্বাচনে এই ইস্যুটাকে তো কখনো এভাবে অ্যাড্রেস করতে হয়নি। এবার কি বিশেষ পরিস্থিতি তার হয়েছে কারণ হচ্ছে যে এই জায়গা পর্যন্ত কি আলোচনা করতে হচ্ছে? শুনে নাও কৃষ্ণ, একটা জিনিস জানতে হবে যে আজকে আমরা যে বিষয়, প্লিজ একটা জিনিস জানতে হবে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে মাননীয় বিখ্যাত আইনজীবী কপিল সিবাল মহাশয় কোট অ্যান্ড কোট উনি বলছেন নির্বাচন মহামান্য বিচারপতি লেটার অ্যান্ড স্পিরিট যা লেখা রয়েছে, আর তাতে কি লেখা আছে? তাতে লেখা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী সবাই থাকবে। এখানে আলাদা করে এক্সক্লুশন শুধু কর্মচারী, এটা কোথায় লেখা আছে? লেটার অ্যান্ড স্পিরিট তো চণ্ডীগড় মিউনিসিপাল কর্পোরেশনেও ছিল। চণ্ডীগড়ে যাব আমাদের রাজ্যের কথায় আসছে, রিটার্নিং অফিসার অনিল মাসিকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল। তুমি বিজেপিকে ডিফেন্ড করছো কেন? তুমি বিজেপিকে ডিফেন্ড করছো কেন? ইলেকশন কমিশন অফ চণ্ডীগড় মিউনিসিপাল কর্পোরেশনে বিজেপি চুরি করে ধরা পড়েছিল কিনা? সার্কুলারে অনিল মাসি বিজেপি রিটার্নিং অফিসার বিজেপি কৃষাণু বারবার ভুলে যাচ্ছে বিচার ব্যবস্থার প্রশ্ন এলে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে। এই যে গ্লাসে জল আছে, অর্ধেক গ্লাসের জল দেখাচ্ছে, আবার অর্ধেক গ্লাস যখন ফাঁকা থাকছে সেটা কৃষাণুর মনে পড়ছে না, বা তখন চণ্ডীগড় চলে যাচ্ছে, আবার সেই ভারত ভ্রমণ করছে। দেখুন বারবার এই প্রসঙ্গ যদি কৃষাণুর তোলে তখন তো পঞ্চায়েত ভোটের কথা আসবে, তখন পুরো ভোটের কথা হবে। বিধাননগরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল? ভারত ভ্রমণ সেটা হলো, কেন্দ্রীয় বাহিনী কি ভারত ভ্রমণের অঙ্গ নয়? সিবিআই ইডি এগুলো কি ভারত ভ্রমণের অঙ্গ নয়? এইগুলো তো কেন্দ্রীয় বাহিনী বাংলার বাইরে থেকে আসছে, এগুলো কি করে সম্ভব? না কেন্দ্রীয় বাহিনী যদি বৈধ হয় না না, এটা তো আমরা প্রত্যেকে এক বাক্যে সবাই বলছি। একদম একদম একটু সবাইকে বিরত করছি, একটু ধৈর্য ধরুন। আমি বলছি এত আক্রমণ করলেন এটা তো মানতে হবে। কমিশন যেভাবে এইবারে ভোটটা পরিচালনা করলো সেন্ট্রাল ফোর্স দিয়ে, তাতে একটা প্রাণ যায়নি, ছোট দু একটা ঘটনা ছাড়া, না 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 না, সেটা তো মানতে না হবে। না 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 না, এত সবাই মানলেন না, একদমই না। 200 বাঙালি প্রাণ গেছে। আচ্ছা, ভোটের সময় এসআইআর এর লাইনে দাঁড়িয়ে ইলেকশন কমিশন খুন করেছে। কৃষাণুদা কিছু মানলেন না, অফেলিয়া স্বাধীনতার পর এত ছলের অভাব হয় না। এই নির্বাচন কমিশন করেছে। 200 বাঙালি এবং ভোটের সময় আরো 201 জন বাঙালির হত্যাকারী হচ্ছে এই নির্বাচন কমিশন, আমাদের সকলের চোখের সামনে হয়েছে। তাও আমরা বলছি না, একমাত্র তৃণমূল কংগ্রেস বলছে। না না, একদম তৃণমূল বলছে। এই যে বুথের বাঙালির ঘটনা, সেটা অফেলিয়া কি বলবে? তৃণমূল যে অভিযোগ করছে বুথের মধ্যে মৃত্যুর ঘটনা এক ভোটারের, যে অভিযোগ তৃণমূলে, সেই প্রসঙ্গে কি বলবে? প্রমাণিত হয়ে গেল, সিসি ক্যামেরার ফুটেজ থেকে বেরিয়ে এলো যে তার অসুস্থতার কারণে তিনি পড়ে গিয়ে মারা গেছেন। এই তো এনারা মিথ্যা কথা ছাড়া কিচ্ছু বলেন না। আজ এত শান্তিপূর্ণ নির্বাচন দেখে ওনাদের বুকে ব্যথা হচ্ছে। ওনারা বোমা মারতে পারেননি। বোমা শিল্পীরা যেসব বোমা বানিয়েছিল, বড় বড় নাড়ু সব পকেটবন্দি হয়ে গেছে। এখন নাড়ুগুলো এখন ধরা পড়ছে, জলে চলে যাচ্ছে। আসলে তো ওনারা এই যে ইভিএম স্ট্রং রুম, এখানে যে কারুকার্য, এখানে যে সমস্ত শিল্পীরা তারা এখন শিল্পকার্য করতে পারছে না ইভিএম এর, তাই জন্য ওনারা জানেন তো যে কি করেছেন 15 বছরে, ইভিএম এর কি কারচুপি করেছেন, কোথায় রাতের অন্ধকারে কি পাচার করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি কেউ জানে না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আজকে রাতের অন্ধকারে পাহারা দিতে বসেছেন, যে জানে যে কি কি হয়, কি কি করব। কিন্তু ওনার ওই এক গাড়ি ইভিএম বাক্স পেছন দিক থেকেই ফিরে গেছে, কোনো কলকাঠি নাড়তে পারেননি। উনি অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু পারেননি। গাড়ি ঘুরছিল, আমরা দেখেছি। প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন, চ্যালেঞ্জ করলাম, ভিডিও প্রকাশ করুন। নির্বাচন কমিশন বাইরে কার কাছে ইভিএম আছে? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপির প্রতিনিধিকে, প্রমাণ করুন। মিথ্যে কথা বলবেন না, মানুষকে প্ররোচিত করবেন না। প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। নির্বাচন কমিশন ছাড়া কার কাছে ইভিএম আছে? প্রকাশ করুন। মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, কোন ভিডিও প্রমাণ করুন। চ্যালেঞ্জ করছি তো, চ্যালেঞ্জ করছি, মাথা পেতে মেনে নেব। ভিডিও প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। ইভিএম কার কাছে আছে নির্বাচন কমিশন ছাড়া? মিথ্যাচার করতে করতে আজকে এমন জায়গায় পৌঁছে আপনাদের নেতারা বলছে যে বিজেপি 50 অতিক্রান্ত করছে না। আপনাদের নেতারা বলছে সাক্ষী এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা নির্বাচন কমিশনের প্রকাশ করা ভিডিও, উদয়নারায়ণপুরে সেই ছবি নির্বাচন কমিশন দিয়েছে। আপনাদের সামনে আবার ছবিটা রাখলাম। দেবাশিস দা, ওয়ান লাইনার। না আসলে মৃত্যু নিয়ে না এত তর্ক বিতর্ক করতেন, যে বাড়ির মানুষ চলে গেছেন তারাও কিন্তু এটাকে পছন্দ করছে না।
যে জায়গাটা খুব পরিষ্কার, এই জায়গাটা কৃষ্ণ আমরা কেউ বিতর্ক করব না। কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে সুস্পষ্ট অভিযোগ চিরকাল এ রাজ্যের মানুষের ছিল যে তারা এখানে পর্যটকের মতন আসে, বিভিন্ন জায়গা দেখেন, এবং আমরা সেটা হাজারদুয়ারি থেকে শুরু করে সব জায়গায় দেখেছি। এইবার প্রথম আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে আসলো যে কেন্দ্রীয় বাহিনীর এই প্রোটেকশন, এই এক্সিকিউশনের ফলে এই রাজ্যে ভোট শতাংশ রেকর্ড তৈরি করেছে। এতে তো আমাদের খুশি হওয়ার কথা। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। প্রদীপদা, তাহলে কৃষাণু যাই বলুক, তৃণমূলের আপত্তি ঢোপে টিকলো না সর্বোচ্চ আদালতে। মাননীয় বিচারপতি প্রশ্ন করছেন, রাজ্য হোক বা কেন্দ্র, সবাই সরকারি কর্মী, বিভাজন কোথা থেকে আসছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের আপত্তিটা কি সেটাই বোঝা গেল না। যদি যারা চ্যালেঞ্জ করলো তাহলে সেই চ্যালেঞ্জটাই ধরে রাখবে। আবার এখন বলছে আমরা চ্যালেঞ্জ করছি না, তাহলে আপনারা সুপ্রিম কোর্টে গেলেন কেন? আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড, প্রশাসনিক স্ট্যান্ড, সেটা যদি ঠিক থাকে, মানুষের পক্ষে থাকে, তাহলে প্রথম দিন যেটা বলছেন দ্বিতীয় দিনও সেটা বলুন। আপনি একবার বলছেন চ্যালেঞ্জ করছে, আজকে বলছে সেটাই ফলো করুন। তো সেটা ফলো করার জন্য তো নির্বাচন কমিশন আছে। তো আমি তো প্রথম থেকেই বলছি নির্বাচন কমিশনের কাছে যান, সুপ্রিম কোর্ট কেন যাচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্টের লোকও থাকবে, রাজ্য সরকারের লোকও থাকবে, কিন্তু অবজারভার নামক একজন বহিরাগত এক প্রজাতি যারা কেন্দ্রীয় সরকারের, তাদেরকে অলরেডি এমপ্যানেল করে নিয়েছে নির্বাচন কমিশন। তাহলে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি কেন থাকবে যেখানে রাজ্য সরকারের স্কোপ নেই? এটাই আমাদের বলার কথা ছিল, এটাই আমরা বলছি, যেটাকে বিকৃত করা হচ্ছে। তাই আমি আগের বার বললাম। তো সুতরাং এত কিছু করে আমাদের আটকানো যাচ্ছে না। আমাদের সরকারের যে আমাদের সবার দেও ট্যাক্সের টাকায় আপনারা সেই টাকা নিয়ে মামলা করছেন বারংবার, এবং দুগালে দুটো করে থাপ্পড় খাচ্ছেন, এটাও বোধহয় ঠিক হচ্ছে না। তারপরে আবার অন্য দিক থেকে জাজ করছেন। এইগুলো হচ্ছে পুরো ফেক যে জিনিসগুলো আপনারা দেখাতে চাইছেন। না, আমরা এই গত 15 বছরে না দেখলাম যে রাজকোষের টাকা খরচ করে কত রকম ভাবে মামলা হতে পারে। আরে বারবার করে বলছে এটা মামলার বিষয়বস্তু হওয়ার কথা নয়। আমি কৃষাণুকে বলছি, গো থ্রু দ্য বেসিক সার্কুলার অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। হওয়ার কথা নয়, ভোট বাক্সে মানুষ কি রায় দিয়েছে সেটা তো আর মাঝে মাত্র একদিন তারপরেই জানা যাবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.